স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। আজ শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম। প্রথম দিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকা ও চট্টগ্রামের 8 কেন্দ্রকে টিকাদানের ক্লাস্টার হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু কাল থেকে। দৈনিক 4 থেকে 5,000 শিশুকে দেওয়া হবে ফাইজারের টিকা। ঢাকার বাইরে আরও 22 জেলায় শিশুদের টিকাদানের প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে 4,560 জনের, আক্রান্ত 3,25,610 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 24,74,00,000 ছাড়ালো, আর 50,14,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু সংক্রমণ হয়েছে রাশিয়াতে। একদিনে 1,158 জনের প্রাণহানি ও 40,993 জন আক্রান্ত হয়েছেন দেশটিতে। 24 ঘন্টায় 38,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রে 19,000-এর বেশি আক্রান্ত ও 162 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 22,41,00,000-এর বেশি মানুষ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে বিজ্ঞানীদের ভয়াবহ হুঁশিয়ারির মধ্যেই রোববার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26। পৃথিবীকে বাঁচাতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে স্কটিশ শহর গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতারা। করোনা মহামারীর কারণে 1 বছর বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যে সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করাই এবারের সম্মেলনের উদ্দেশ্য। COP26 সম্মেলনের আগে অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বের ধনী দেশগুলোর নেতারা। তবে রোমে G20 চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কম থাকায় হতাশ হয়েছেন অনেকেই। COP26 এর বিশ্ব নেতারা ব্যর্থ হলে বিশ্বে ভয়াবহ অভিবাসন সংকট দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্মেলন সামনে রেখে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। জাতিসংঘের 26তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রোববার রাত 9:30টার দিকে তিনি গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ 3টি প্রস্তাব আজ সোমবার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেও নেতৃত্ব দেবেন। 2 সপ্তাহের এই সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আবারও অশান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রতিপক্ষের হামলায় হাসপাতাল শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছেন শেষ বর্ষের ছাত্র মাহাদি আকিব। একদিন পর জ্ঞান ফিরলেও কাটেনি শঙ্কা। শনিবার সকালে কলেজে আসার পথে আকিবকে হকি স্টিক, লাঠিসোঁটা ও কাঁচের বোতল দিয়ে জখম করা হয়। থেতলে গেছে আকিবের মাথা। এ ঘটনায় 2 জন গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আরো অনেকে। আহাদুল ইসলাম বাবুর ছবিতে নয়ন বড়ুয়া জয় প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেল কলেজে কয়েকদিন পরপরই হচ্ছে রক্তাক্ত সংঘাত। সবশেষ গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে MBBS শেষ বর্ষের শিক্ষার্থী আকিবকে লাঠিসোঁটা ও কাচের বোতল দিয়ে মাথায় জখম করা হয়। মাথা থেতলে দেওয়ায় এক অংশে এখন হাড় নেই। চট্টগ্রাম মেডিকেলের ICUতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আকিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হল বন্ধ ঘোষণা করলেও এখনো উত্তপ্ত ক্যাম্পাস। আকিব হত্যা চেষ্টার বিচার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সহপাঠীরা।
প্রশাসনের নীরব ভূমিকার কারণে আমার ভাই বন্ধু সহযোদ্ধা আজকে আক্রান্ত হয়েছে। চাকু দিয়ে স্টাম্প দিয়ে আঘাত করেছে, একটার পর আঘাত করেছে, তার প্যারাটাল বুন ভেঙে দিয়েছে, অনেক ফ্র্যাকচার হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। বারবার সংঘাতের কারণে বাতিল করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি। তারপরও সংঘাত বন্ধ না হওয়ায় প্রশাসনকে হাটলাইনে যাওয়ার আহ্বান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও নাগরিক সমাজের। কার এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের উপর বারবার এভাবে হামলে পড়ছে সেটি তদন্ত করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে। সুতরাং তার রাজনীতি করবে। রাজনীতির অর্থ তো হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, জায়গা দখল, আধিপত্য বিস্তার নয়। তাদেরকে আমরা ব্যবহার করছি, রাজনৈতিক দলের কিছু নেতারা, কিছু ক্ষমতাসীন লোক, সেই জায়গাটাই বন্ধ করা উচিত। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানায় কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ। এটা একটা ইনজুরি হয়েছে, আমরা এটা পুলিশ বিভাগের সাথে আলাপ করতেছি যে এটা আইনের মাধ্যমে যেভাবে করা যায় সেটাও আমরা করব। এই মামলায় তদন্ত করে যারাই জড়িত থাকবে তাদেরকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবিলম্বে তাদেরকে বাকিদেরকে গ্রেপ্তার করা হবে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, মহামারীর মধ্যে বন্ধ ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে চট্টগ্রাম নগরের বেশিরভাগ খাল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, খালগুলোর বর্তমান অবস্থা কি আর সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? এই যে খালের যে দখল দূষণ হচ্ছে এটি প্রতিরোধ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আমি যে খালটি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই খালটি হলো চাকতাই খাল। এই খালটি দেখলে কিন্তু আপনি বুঝতেই পারছেন খাল যেন এখন ময়লার ভাগারে কিন্তু পরিণত হয়েছে। একেবারে কিন্তু ময়লায় ভরপুর কিন্তু আসলে খালের উপরে। যে খাল আমরা দেখানোর চেষ্টা করছি, এই খাল দিয়ে কিন্তু আগে বাণিজ্যিক ট্রলারগুলো, বাণিজ্যিক নৌকাগুলো কিন্তু চলাচল করছে। চাকতাই থেকে কিন্তু যে পণ্য বোঝাই নৌকাগুলো আছে, সেই নৌকাগুলো কিন্তু আসলে বহদ্রাট যেত এই খাল দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে এই খালগুলো অবস্থা কিন্তু আসলে দিন দিন খুব একটা খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমরা দেখি কিন্তু আসলে পরিষ্কার করতে দেখি, কিন্তু দেখা যায় এখন কিন্তু আসলে যে খালগুলো কিন্তু আসলে নিয়মিত পরিষ্কার হচ্ছে না। আর এখানে যারা বাসিন্দা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে, যেহেতু যে জলাবদ্ধতার সমস্যা চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বেশি। এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় একটু বৃষ্টি হলে কিন্তু আসলে হাঁটু পানিতে তলিয়ে যায় এই এলাকাগুলো। আবার অলি গলিতে ঢুকলে কিন্তু কোমর পানি পর্যন্ত থাকে। এমন শুধু বৃষ্টি নয়, কিন্তু দেখা যায় যে অনেক সময় যে জোয়ারের পানিতেও তলিয়ে যায় এই সড়কগুলো। কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন তাদের দাবি উঠেছে অনেক দিন ধরে এই সমস্যায় থাকলেও কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হচ্ছে না। আমি একটু কথা বলতে চাচ্ছি যারা ভুক্তভোগী, এখনো কি জলবদ্ধতার সমস্যা কি আছে এখনো? হ্যাঁ, এখনো জলবদ্ধতার সমস্যা আছে। এখানে 5-10 মিনিট বৃষ্টি পড়লে রাস্তায় পানি উঠে যায়। তারপর এখন পর্যন্ত খালের কোনো পরিষ্কার হয়নি, শুধু উপরে পৌঁছতে আছে, নিচে সম্পূর্ণ ভরাট। 10টা-11টার দিকে যখন পরিবারের ফ্যামিলি সবাই পানি ব্যবহার করে তখন পানি উপরে উঠে যায়, পানি বেড়ে যায়। মানে বৃষ্টি ছাড়া পানি এখানে উপরে উঠে যায়। আর এই খালগুলো কি পরিষ্কার করা হয় না? পরিষ্কার করে, মাঝে মধ্যে আসে পরিষ্কার করে। এই উপর থেকে পরিষ্কার করে নিয়ে যে নিচে যে মাটিগুলা ভরাট আছে ওগুলা ওইটা খনন করতে হবে। এই যে ওয়ালটা দেখতেছেন আপনি, গত 1 বছরে 50-60 ফিট, 1 বছর 1.5 বছরে 50-60 ফিট হয়েছে। এখন বাদ বাকি আমাদেরকে যেভাবে ভোগান্তি দিচ্ছে, কে করতেছে জানি না কাজটা, কি সিটি কর্পোরেশন করতেছে না সিডিএ করতেছে, এমন ভোগান্তি দিচ্ছে এই কিছু অল্প বৃষ্টি পড়লে হাঁটু পানি ঘরতে উঠে যায়। এবং বৃষ্টি না, জলাবদ্ধতা কি আছে এখনো? হ্যাঁ, আসলে বৃষ্টি না, শুধু আমাদের এখানে একটুখানি জোয়ার আসলে কিন্তু আমাদের এখানে পানি হয়ে যায়, সব ঘরে হাঁটু সমান পানি হয়ে যায়। আসলে ওদের নিজের দৃষ্টি, ওরা আসলে ভালোভাবে দৃষ্টি দিচ্ছে না, অল্প অল্প কাজ করে চলে যায়। সেই কারণে আমাদের আজকের এই জলবদ্ধতা। হচ্ছে যে 1.5 বছর মাত্র 33 মিটার কাজ করছে। তো এখন আমাদের সেই জন্য মানে জলবদ্ধতা গেয়া হয় ওরা। ধন্যবাদ আপনাকে তাবাসসুম। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি খালগুলো খনন করা হতো তাহলে কিন্তু নগরবাসী যে বড় ধরনের সমস্যা জলবদ্ধতা, সেই জলবদ্ধতা অনেকটা নিরসন হতো বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তাবাসসুমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।
5 দিনে উদ্ধার হয়নি পাটুরিয়ায় অর্ধডুবন্ত শাহ আমানত ফেরি। ব্যর্থ হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর সিদ্ধান্ত অনুসারে আজ থেকে ফেরি উদ্ধারে নামছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের পৃথক 6 উইন্স বার্জ। এরই মধ্যে চুক্তি অনুমোদনও সম্পন্ন হয়েছে। ফেরি উদ্ধার না হওয়ায় পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাট এখনো বন্ধ। ফলে ফেরি সংকটে দুই পারে পারাপারের অপেক্ষায় দীর্ঘ লাইনে শত শত যানবাহন। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শামীম, পারাপারের জন্য ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ তামাসুমা, আপনি যেমনটি জানাচ্ছেন দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু প্রায় 6 শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিপাড়ির অপেক্ষায় রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের যে লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সারি রয়েছে। আর একটি বিষয় জানা রাখি, দৌলতদিয়া ঘাটে যানজট কিছুটা মুক্ত রাখার জন্য প্রশাসনিক কিন্তু গলন্দর 12 কিলোমিটার দূরে প্রায় গলন্দর মোড় এলাকায় সেখানে কিন্তু প্রায় 3 শতাধিক পণ্যবাহী ফেরিপাড়ের অপেক্ষায় রয়েছে। এদিকে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে গত কয়েকদিন যাবৎ এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি সংকট দেখা দিয়েছে। যেখানে এই নৌ রুটে 20টি ফেরি চলাচল করতো, সেখানে কিন্তু বর্তমান 14 থেকে 15টি ফেরি চলাচল করছে। আর এই কারণেই কিন্তু দৌলতদিয়া ঘাটে গত 1 সপ্তাহ যাবৎ পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এ সকল চালকদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত 3 দিন আগে তারা দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরিপাড়ের অপেক্ষায়। 3 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা কিন্তু ফেরি দেখা পায়নি। তারা নানা প্রকার অভিযোগ করছে যে দীর্ঘ কয়েকদিন যাবৎ ফেরিপাড়ে অপেক্ষা থেকে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় কোনো নিরাপদ না থাকার কারণে তাদের কিন্তু সে প্রকারও সমস্যা হচ্ছে। আর আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে রাস্তা মহাসড়কে কোনো খাবার হোটেল এবং কোনো শৌচাগার না থাকার কারণে কিন্তু এদিকেও কিন্তু তাদেরকে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর গাড়ির তাদেরকে বিশ্রামের কোনো ব্যবস্থা নেই। সব মিলে বলা যায় যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই সমস্যাটা দূর হতে আরও 1 সপ্তাহ লাগবে। তো এই 1 সপ্তাহ যাবত নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলোকে নদী পারাপার হতে হবে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। প্রাচীন পুন্ড্র নগরীর ঐতিহ্য মহস্থানগড় এলাকায় এখনো চলছে নির্মাণ কাজ। প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের নীরব সাক্ষী এই প্রত্নসম্পদ সংরক্ষণে 10 বছর আগেই সব ধরনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন আদালত। স্থানীয়দের দাবি, জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন না হয় নিজেদের প্রয়োজনে পৈতৃক সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করছেন। আর অধিগ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাওরা এবং গুপ্ত রাজারা মহাস্থানগড়কে ব্যবহার করতেন প্রাদেশিক রাজধানী হিসেবে। পরবর্তীতে পাল রাজা একে স্থায়ী রাজধানী করেন। প্রাচীন পুন্ড্র নগরীর এ ধ্বংসাবশেষে রয়েছে প্রাচীর, দুর্গ আর ঘরের নিদর্শন। গুরুত্বপূর্ণ এ নগরীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় 2010 সালে একবার এবং পরবর্তীতে গেল বছরের মার্চে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট আবারও স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্থাপনা নির্মাণ। সরকারকে জমির খাজনা, খারিজ ট্যাক্স দিয়ে পৈতৃক সম্পত্তিতে নিজেদের প্রয়োজনে ঘরবাড়ি নির্মাণের কথা বলছেন স্থানীয়রা। আমাদের খাজনা, খারিজ, সিএস পর্চা সব আমাদের বাপদাদার নামে আছে, সেই সূত্রে আমরা বাড়িঘর করতেছি। পৈতৃক সম্পত্তি আমাদের ঘর, তো আমরা বাড়িঘর করে পাবো না, তা কার জমি আমরা বাড়িঘর করবো? আমরা চাই যে গভর্নমেন্ট আমাদেরকে এটা তাড়াতাড়ি একটা দ্রুত নিষ্পত্তি করে দেখ। অধিগ্রহণ না করে যখন 2 থেকে 3 বছর পার হয়ে গেছে, এরপরে অনেকের সন্তানেরা হওয়াতে বা কোনো প্রকার ছেলে বিয়ে শাদী করার জন্য ঘর বাড়ির প্রয়োজন হয়।
1800 বাড়িঘর থাকলেও মাত্র 150 অধিগ্রহণ করা হয়েছে জানান গ্রাম রক্ষা কমিটির সভাপতি। আমাদের কথা হলো সরকার যদি নেয় আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে। জাদুঘরে আমাদের অনেক সময় মামলা করে, মামলাগুলো বগুড়া করে দেওয়ার পর আমরা খারিজ হয়ে যায়। জমি অধিগ্রহণের প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। 393 একর জমি অধিগ্রহণের প্রাথমিক প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকার গুরুত্বপূর্ণ প্রত্নস্থানগুলোকে পর্যায়ক্রমে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। মহাস্থানগড় এলাকায় গেল 10 বছরে শতাধিক পাকা বাড়ি, 550 সেমি পাকা স্থাপনা ও 2 শতাধিক কাঁচা বসতবাড়ি নির্মাণ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে, হাতে নিয়েছে এবং দিয়ে যাচ্ছে। এই টিকাটি একটি ভালো টিকা এবং আমরা কিছুদিন আগে এই টিকার প্রাথমিক প্রয়োগ করেছি এবং তাতে দেখা গেছে যে খুবই ভালো আমরা ফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি। কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া কারও দেখা দেয়নি, সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা খুবই আনন্দিত। আমরা সেই থেকে ঢাকা শহরে আমরা প্রাথমিক পর্যায়ে 8টি স্কুলে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং প্রথমে আজকে আমরা সকলে মিলে আমাদের মাননীয় মন্ত্রী দীপমণি এবং অন্যান্যরা সকলে মিলে আজকে এই আইডিয়াল স্কুলে এই টিকার কার্যক্রম আমরা প্রথমেই শুরু করলাম। আইডিয়াল স্কুলকে আমরা মনে করি অনেক ভাগ্যবান স্কুলের ছেলেমেয়েরা যে তাদের এখানে টিকার কার্যক্রমে প্রথম ঢাকা শহরে বলতে পারেন বাংলাদেশে শুরু করলো। আপনারা তালি আমাদের মাননীয় মন্ত্রী দীপমণিকে দেন, ওনারই সিলেকশন এটা। আমরা আজকে টিকা আমরা দিব এবং প্রত্যেক দিন আমরা বিভিন্ন কেন্দ্র থেকে টিকা দিব প্রায় 5000 করে, অর্থাৎ ঢাকায় আমরা 40,000 টিকা প্রত্যেক দিন আমরা দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের চেষ্টা থাকবে এবং ইনশাআল্লাহ সেটা আমরা কামিয়াব হব। টিকার কোনো অভাব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি লোকে যার টিকার প্রয়োজন তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং টিকার কোনো অভাব হবে না, টিকা ক্রয়ের কোনো কমতি হবে না। আমরা সেই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের হাতে ইতিমধ্যে টিকা ফাইজার অনেক রয়েছে। আমরা 96 লক্ষ টিকা পেয়েছি এবং এখন হাতে আছে 82 লক্ষ, 14 লক্ষ দেওয়া হয়ে গেছে। আমাদের আরো কমিটমেন্ট 92 লক্ষ আরও রয়েছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের টিকা দিতে এই বয়সে 12 থেকে 17 বছর বয়সে আমাদের 3 কোটি টিকা লাগবে। আমাদের 2 কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। We have around 1 crore in our hand and another crore is in the pipeline. এবং WHO থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামীতে তারা আমাদেরকে ফাইজার এবং মডার্না টিকা আরো অনেক বেশি পরিমাণে দিবে। কাজে আমাদের ছাত্রছাত্রীদের জন্য মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা সরাসরি ছিলাম সেখানে। দ্বিতীয় ধাপে আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। পিরোজপুরের বিভিন্ন ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন, কেমন চলছে প্রচার প্রচারণা? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। তাবাসসুম, আসলে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আসলে এটা গ্রাম পর্যায়ে একদম স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আসলে ভোটার এবং প্রার্থী সবাই কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা আসলে এই নির্বাচনটি করে থাকে। আসলে তো আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমি এখন আছি
পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে। এই ইউনিয়নে কিন্তু আসলে যখনই ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় তারা কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা আসলে নির্বাচন করে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আওয়ামী লীগ প্রার্থী তাদের মধ্যে কিন্তু একটি সমর্থকদের মধ্যে একটা আনন্দমুখর উৎসবমুখর আসলে নির্বাচন তারা করতে যাচ্ছে। তো আমরা এখন কথা বলবো যে আসলে শঙ্করপাশা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো 3 বার নির্বাচিত হয়েছেন এই উপজেলায়, আবারও নৌকার টিকিট পেয়েছেন, তো কি কি কাজ বাকি আছে আপনার ইউনিয়নে? আমার ইউনিয়নে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো গার্ডার ব্রিজের কাজ শুরু হয়েছে, অনেকগুলো আয়রন ব্রিজের কাজ শুরু হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তবে আমাদের অঞ্চল, উপকূলীয় অঞ্চল প্রায়ই অতিমাত্রায় জলোচ্ছ্বাস হয়, অতিমাত্রায় ঘূর্ণিঝড় হয়। এ কারণে দেখা যায় মাঝে মধ্যে রাস্তাঘাট ভেঙে যায়। আচ্ছা, ভোটের মাঠে আপনি কিভাবে দেখছেন? আপনার তো 4 জন প্রতিনিধি আছে। ভোটের মাঠে আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কার প্রার্থী আর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, আমি ভোটের মাঠে আমার যে বিরোধী প্রার্থী যিনি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমন চৌধুরী। বাউল সম্রাট ফকির লালন শাহীর মূল মাজার ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তারা। উদ্বিগ্ন বাউল ফকিররা দুর্ঘটনার আশঙ্কা করছেন। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। 131 বছর আগে মরমী সাধক ফকির লালন শাহ দেহত্যাগ করলে তাকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় এই আখড়া বাড়িতেই সমাহিত করা হয়। এরপর থেকে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন ভক্ত অনুসারীরা। 1963 সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয় এই মাজার, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এর বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তরা। এটা ভেঙে পড়তে পারে, সাধুগুরুদের ক্ষতি হতে পারে, সব জায়গায় ফেটে ফেটে গেছে। সবসময় খাদেম বসে থাকে ওখানে, এটি ভেঙে যদি পড়ে তাহলে তো সমস্যা দেখা দেবে। আগে এটা ঠিক করা উচিত ছিল এবং যথাশীঘ্রই এটাকে ঠিক করার দরকার। 58 বছর আগের এই মূল মাজার ভবনে ফাটল ও পলেস্তরা খসে পড়া শুরু হয় কয়েক বছর আগেই। করোনা মহামারীর কারণে 2 বছর হলো সংস্কার না হয় এবার ভয়াবহ আকার ধারণ করেছে। ওইটা আমি শুনেছি, ওইটা ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুত কিছু হবে স্যার? দ্রুত না করে তো উপায় নেই, দ্রুত হবে। আমি বলে দিয়েছি, ওই যে দেখে যা যা করা দরকার সেটা করবেন। প্রায় 200 বছর আগে এই আখড়াবাড়ি থেকেই মানুষকে সত্য পথে চলার ডাক দিয়েছিলেন মরমী সাধক ফকির লালন শাহ। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। কোন ধরনের নিয়ম কানুন মানছে না বাংলাদেশে আশ্রয় পাওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠী। 32 রোহিঙ্গা ক্যাম্পে দেদারসে ব্যবসা করছে তারা, এমনকি স্থানীয় বাজারও এখন তাদের দখলে। এনজিওগুলোর দেয়া ত্রাণের পণ্য নামমাত্র মূল্যে এসব বাজারে বিক্রি হচ্ছে, ফলে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অনিয়মের জন্য কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নাইমল জিকোর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। টেকনাফ সদর এলাকায় ভ্যানে করে মৌসুমি ফল বিক্রি করেন নাসির শেখ। প্রায় 60 বছর ছুঁই করা এই ব্যক্তি 8 জনের সংসার চালান এই ফল বিক্রি করেই। তবে ব্যবসা এখন মন্দ, পরিবারের একবেলার খাবার জুটানোই কঠিন হয়ে গেছে। কারণ একটাই, রোহিঙ্গা। টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার জাদিমুরা বাজারের দৃশ্য এটি। এখানকার মানুষের সাথে কথা বলে জানা যায়, বাজারের অধিকাংশ দোকানের মালিক এখন রোহিঙ্গারা। অবৈধ উপায়ে ট্রেড লাইসেন্সও নিয়েছেন কেউ কেউ। যে রোহিঙ্গার জন্য কারণ আরা মাল কিনি না পারে, আরা যেহেতু মাল কিনি এটা তারা আরো তো দুটিয়া পারে দিয়ে কিনে ফেলায়। মাল কিনতে চাইলে আরো যদি কিনাম বলে 200 টাকা চাইলে তার 300 টাকা নিয়ে যাও। এসব বাজারে নামমাত্র মূল্যে মিলছে রোহিঙ্গাদের ত্রাণে পাওয়া নিত্যপণ্য। ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরকার নবুজের নসাত এই ফিরি না স্যার, আর কি কইছি এখন তারা যারা শাশুড়িয়া তারা নয়তো গোর করতাম, এটা এখন যারা যাবে দেশড়িয়া। কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক বলছে, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে এসে ব্যবসা করার কথা নয়। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করেন তারা। প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি স্টেশনে কিন্তু ওদের নিজস্ব বাজার ব্যবস্থা চালু করে রেখেছে। এই যে সরকারের অব্যবস্থাপনা, যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছে তাদের অব্যবস্থাপনার জন্য মূলত এই যে বাজার ব্যবস্থাটাও এখন রোহিঙ্গাদের হাতে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় কয়েক হাজার দোকান হয়ে গেছে, অনেক মার্কেট হয়ে গেছে, প্রত্যেকের মালিক কিন্তু রোহিঙ্গা।
তাদেরকে দিয়ে আপনার সরাসরি তারা নিজেরা ব্যবসা করবে, এটা তো কোনোভাবেই হইতে পারে না। এটা আমার মনে হয় সরকারকে এই জায়গায় কাজ করা উচিত। তবে এ বিষয়ে কিছুই জানে না জেলা প্রশাসক। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, উচ্ছেদ করেও রোহিঙ্গাদের ব্যবসা বন্ধ করতে পারছেন না তারা। এ ব্যাপারে যাতে করে জুৎসই কার্যক্রম গ্রহণ করা হয়, আর যাতে নেটওয়ার্কিংয়ের কোনো অপব্যবহার না করতে পারে, আর সে ব্যাপারে আমরা কাজ করছি। এগুলি দোকানপাট উচ্ছেদ করেছি, এটা চলমান আছে। আপনারা জানেন ক্যাম্প 9 যে দোকানপাট ছিল, প্রত্যেকটা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ক্যাম্প 1 ইস্ট ওয়েস্টেও দোকানপাট আছে। এই জাতীয় কার্যক্রমে তারা জড়িত হলে আমরা তাদেরকে বিরুদ্ধে উচ্ছেদ সহ অন্যান্য কার্যক্রম হাতে নিই। রোহিঙ্গা জনগোষ্ঠীর সৃষ্ট সমস্যা থেকে স্থানীয় ব্যবসায়ী ও জনগণকে সুরক্ষিত রাখতে কঠোর নজরদারির পরামর্শ স্থানীয় নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। নাইম আল চিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সংকটের কথা বলে বেশি দামে বিক্রি হচ্ছে সার। বিক্রেতারা দোহাই দিচ্ছেন সংকটের, কিন্তু বিএডিসি বলছে তাদের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে, সংকটের কোনোই কারণ নেই। বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেদ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে সারের কোনো সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুদ আছে, সারা দেশে ডিলারদের কাছেও সার আছে, তবু কৃষকরা সার পাচ্ছেন না। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এ সময়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আলু নিয়ে যাচ্ছে সার নিয়ে, সার আমি এখান থেকে নিয়ে যাই চরে আবাদ করতেছি। টিএসপি 1100 টাকার সরকার নির্ধারিত দর বিক্রি হচ্ছে 1350 টাকায়। এভাবে প্রতিটি সারের দাম গড়ে 100 থেকে 150 টাকা বেড়েছে। রবি শস্যের বীজ বপনের সময়কাল 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত নন ইউরিয়া সার ব্যবহার করা হয়। দেশের 17 জেলায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে 1,11,886 টন সার মজুদ আছে, ফলে কোনো সংকট হবে না বলে দাবি। এটা ডিলারদের মাধ্যমে বরাদ্দ অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি এবং আমার গুদামে স্টক 8,000 মেট্রিক টনের ক্যাপাসিটির গুদামে আমার এখন 9,000-9,500 উপরে স্টক এবং পাইপলাইনে আমাদের হিউজ পরিমাণ সার আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি সমিতির পক্ষ থেকে যে কেউ কোনো সার বেশি দামে বিক্রি করতে পারবে না। কৃষি সংশ্লিষ্টরা জানান, কৃষকরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য এখন থেকেই মনিটরিং জোরদার করতে হবে। আমরা চাই এবং কৃষকরাও চাই যে যেন আলু চাষের সময় কোনো সারের ক্রাইসিস না হয় এবং সেই জন্য যেন জোরদার মনিটরিং হয়। সেই জন্য যেন থানা লেভেলের যে কমিটি আছে, ইউনিয়ন লেভেলের কমিটি আছে, এই কমিটিগুলোর যেন আরো জোরদার হয়। সারা দেশে 5,500 সারের ডিলার আছে। এই মুহূর্তে আমদানিকারক ও সরকারের দুটি সংস্থার কাছে 8 লাখ টন ইউরিয়া, 2.5 লাখ টন টিএসপি, 7 লাখ টন ডিএপি মজুদ আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শীতকালীন সবজিতে ভরপুর দিনাজপুরের বিভিন্ন বাজার, তবে ক্রেতাদের অভিযোগ সবজির দর বেশি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। বাজার ভরে সবজি রয়েছে, তারপরও কেন দামের ঊর্ধ্বগতি? ব্যবসায়ীরা কি বলছেন এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে শুরুতে জানিয়ে রাখি, দিনাজপুরে কিন্তু শীতের আমেজ কিছুটা লক্ষ্য করা গেছে এবং সকালবেলা কিন্তু বেশ কুয়াশা অনুভূত হচ্ছে এবং জানেন যে শীত আসলেই যে শীতের সবজি সেটি কিন্তু বাজারে একেবারে ভরপুর থাকে। তবে আমরা অনেকক্ষণ ধরেই বাজারে ঘুরছি, কিন্তু বাজারে যে সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম এবং যেসব সবজি ভালো সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, এইসব ভালো সবজি যেগুলি আসছে সেগুলি কিন্তু সকালই কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু চলে যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারে। আমি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে বাজারে এই অবস্থা কেন, আর শীতকালীন সবজি নাই কেন বাজারে? শীতকালীন সবজি বাজারে না থাকার কারণ হচ্ছে এই যে যখন সবজিটা বপন করা হয়েছে তখনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে এই সবজি মাইল হয়ে গেছে এবং কিছু উঁচু জায়গার সবজিগুলো আছে সেইটা বিক্রি করতেছে, যার জন্য দাম বেশি। আচ্ছা, আপনি আসলে শুনছিলেন যে আসলে সবজি
কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সবজির যে বপন করা হয়েছিল, কৃষকরা যেই সব সবজি বপন করছে সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু বাজারে সবজি সরবরাহ কম এবং দাম অনেকটাই বেশি। তো এই ছিল আমার কাছ থেকে দিনাজপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। এবারে টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ আজকের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আসলে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রতি ম্যাচেই তারা পেয়েছে বড় জয়। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে 50 বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মর্গানের দল। গ্রুপ 1-এর চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট নিশ্চিতে লঙ্কানদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আসা শুরু করা লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে পেয়েছে হারের স্বাদ। আর এই ছিল নিউজ 24 সকাল 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।